উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ভারতে উদ্বাস্তু শেখ হাসিনা, কি ভাবছে মোদি সরকার? মব কিলিং অন্তর্বর্তী সরকার সমর্থন করে না, বলেছে উপদেষ্টা নাহিদ। পার্বত্য অশান্তিতে সরকারের উদ্বেগ, যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পিটিএ মারার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডাবি প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ খসড়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার খসড়া প্রণয়ন করে উপদেষ্টা পরিষদে বৈঠক উপস্থাপন করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতি বছর আয়কর জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে নীতিমালায় সংযুক্ত ছকে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান রেখে খসড়া আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদিত হয়। এদিকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, ছাত্র জনতার হামলা ও গুলিবর্ষণকারী এবং ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভারতে উদ্বাস্তু শেখ হাসিনা, কি ভাবছে মোদি সরকার? গণবিপ্লবের মুখে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। পদত্যাগ করে পালানোর দিনটি ছিল ৫ই আগস্ট। এরপর দেশটিতে অবস্থানের ৪৫ দিন পার হয়ে গেছে। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা বলে ১.৫ মাস ৪৫ দিন বৈধভাবে অবস্থানের কথা ছিল। যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বলে জানা যায়। সেই হিসেবে ওই ৪৫ দিন বৈধ ছিল কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়া থেকে ভারতের পক্ষ থেকে খুবই অল্প কথা বলা হয়েছে। ৬ই আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছেন। এরপর গত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বাংলাদেশ বিষয়ে দেশটিতে কি ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সুসম্পর্ক রাখার বিষয়ে অভিমত জানালেও শেখ হাসিনার বিষয়ে মুখ খোলেননি তিনি। এদিকে গত ৯ই সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রায় ১ মাস পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন বলছে, তারা সহিংস বিক্ষোভের পর গত মাসে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, প্রধান অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করব। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলার পর তিনি দেশে ফিরবেন বা ফিরতে পারবেন বা ফেরানো যাবে এমন প্রশ্ন উঠেছে নানা মাধ্যমে। যদিও আইসিটি প্রধান প্রসিকিউটর ফরাসি গণমাধ্যম এএফপিকে জানিয়েছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ প্রত্যার্পণ চুক্তি রয়েছে, যা ২০১৩ সালে স্বাক্ষরিত হয়েছিল। তবে পাকিস্তানের জিও টিভি সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ধারণা দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। তবে কী ধরনের সিদ্ধান্তের পথে যাবে দেশটি তার নির্ভর করছে তাদের ওপর। এদিকে গত ১ই সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তিনি এখন কোন স্ট্যাটাসে ভারতে আছেন এমন প্রশ্নে সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে শেখ হাসিনা কি স্ট্যাটাসে আছেন সেটা ভারতকেই জিজ্ঞাসা করুন। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আদালত যদি বলেন তখন হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত দেবে কিনা তাদের ব্যাপার, তবে চাইলে দিতেই পারে ভারত।
এদিকে মব কিলিং অন্তর্বর্তী সরকার সমর্থন করে না বলেছে উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মব জাস্টিস অথবা মব কিলিং মিশন অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কে কোন দল বা মতের সেটা কিন্তু বিবেচনায় আসবে না। শুক্রবার বিকেলে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যা দুর্গতদের সঙ্গে মত বিনিময় ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে এক পক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। গত 16 বছরের একটি বিশৃঙ্খলা অবস্থা থেকে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে বর্তমান সরকারকে সময় দিতে হবে। তিনি বলেন, গণমাধ্যমের কিছু দাবি দেওয়া আছে। বাংলাদেশে গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, গণমাধ্যম সংস্কার কমিটি সেই প্রস্তাবনাগুলো দেবে। এই সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ। এদিকে পার্বত্য অশান্তিতে সরকারের উদ্বেগ, যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতায় সরকার গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। সেখানে শান্তি ও সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে এক বিবৃতিতে এই তথ্য জানায়। গত 18 সেপ্টেম্বর এক ব্যক্তিকে হত্যার পর থেকে চলমান আক্রমণ, হামলা ও প্রাণহানির ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এম জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সফর করবেন। প্রতিনিধি দলে আরও থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ও প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 3 পার্বত্য জেলা বসবাসরত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সংযম অবলম্বন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সরকার সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা শাস্তিযোগ্য অপরাধ, বিবৃতিতে প্রেস উইং জানায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতার সঙ্গে জড়িত সকল ঘটনার ন্যায্য তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উদ্দেশ্যে শীঘ্রই একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, বিবৃতিতে আরও বলা হয়। এদিকে পিটিএ মারার ঘটনায় 8 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলের মর্মান্তিক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে। 24 ঘন্টার মধ্যে গত বৃহস্পতিবার সকাল 8টায় হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটি বৃহস্পতিবার রাত 8টায় রিপোর্ট পেশ করেছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্র্যাক্টোরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত 8 জন অভিযুক্তের সঙ্গে 6 জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত 8 জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের ন্যাক্কারজনক পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে এবং সবার সহযোগিতা কামনা করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।